সেটা আবিষ্কার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 1900 এবং অবশ্য তার আগেই মানে তারপরে 1923 সালে যেটা, সেটা কম্পটন এফেক্ট হয়, মানে তারপরে যেটা হচ্ছে বলে যে মানে যেখানে আর কি প্রথম দেখা যায় যে লাইটের একটা পার্টিকেল ক্যারেক্টার আছে, মানে যে লাইটের শুধু ওয়েভ, লাইটটা শুধু ওয়েভ নয়, সেটার একটা পার্টিকেল ক্যারেক্টার আছে। আচ্ছা, তো যখন এই জিনিসগুলো হয় এবং এবং এছাড়াও আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্টও দেখা গেছিলো যে লাইটের একটা পার্টিকেল মানে ওয়েভের একটা পার্টিকেল ক্যারেক্টার আছে। আচ্ছা, যখন এই জিনিসগুলো হয় যে লাইট, যেটাকে এতদিন লোকে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলেই জেনে আসলো, সেটাকে হঠাৎ করে এবং যে মানে এবং শুধু সেটাই নয়, হ্যাঁ, মানে মানে যেটা লোকে এতদিন যেটাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসাবে জেনে আসলো, সেটাকে হঠাৎ করে দেখানো হলো যে তার একটা পার্টিকেল ক্যারেক্টার আছে। যেমন আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এগুলোতে দেখা গেল যে শুধু লাইটের যদি শুধু ওয়েভ ক্যারেক্টার ধরে সেটাকে এক্সপ্লেন করতে চাওয়া হয়, যেটা ক্লাসিক্যাল মেকানিক্স বলে, সেভাবে এক্সপ্লেন করা যাচ্ছে না, যে কারণে কোয়ান্টাম মেকানিক্সের মানে দরকার হলো, এবং যেখান থেকে ফোটন আবিষ্কার হলো। এবং সেই ফোটনটাই তো বেসিক্যালি কি, যে একটা বেসিক্যালি লাইটেই একটা কালেকশন অফ এ ফোটন, এবং ফোটনটা অবশ্যই একটা পার্টিকেলের মতোই বিহেভ করছে, এবং সেখান থেকে দেখা গেল যে লাইটের একটা পার্টিকেল ক্যারেক্টার আছে। তো তখন যেটা ভাবা হয় যে যখন মানে ডি ব্রগলি যেটা ভাবে, মানে দাদা তুমি বলতে পারো বাচ্চা ছেলেদের মতোই প্রশ্ন করে যে ঠিক আছে, লাইট যেটা এতদিন ধরে লোকে জেনে আসলো, যার জন্য লোকে নোবেল প্রাইজ পেলো, এত কিছু হলো, যে যার একটা যেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হওয়ার কথা, কিন্তু তার একটা পার্টিকেল ক্যারেক্টার আছে। তাহলে ইলেকট্রন, যেটা অলরেডি 1897 সালে স্যার জে থমসন আবিষ্কার করে ফেলেছে, এবং সেই ইলেকট্রন নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেছে, এবং 1913 সালে বোর বেসিক্যালি হাইড্রোজেন অ্যাটম এক্সপ্লেন করার চেষ্টা করেছে, হাইড্রোজেন অ্যাটমের স্ট্রাকচার এক্সপ্লেন করার চেষ্টা করেছে, যেখান থেকে মানে বোর থিওরি যেটা এসছে, যেখানে অবশ্যই শুধুমাত্র ইলেকট্রন নিয়েই তো কথাবার্তা বলা হয়েছে, কারণ হাইড্রোজেন অ্যাটম মানে সেখানে বলা হয়েছে যে স্পেকট্রাল ট্রানজিশন হচ্ছে, এবং সেই ট্রানজিশনের জন্য এনার্জি কি হওয়া উচিত, একটা স্টেশনারি অরবিট থেকে আরেকটা স্টেশনারি অরবিটে গেলে কি পরিমাণ এনার্জি ছাড়া উচিত, বা কি পরিমাণ এনার্জি মানে আর কি দেওয়া উচিত, সেই এনার্জি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এনার্জি কোয়ান্টাইজ, কিসের এনার্জি, অবশ্যই ইলেকট্রনিক এনার্জি নিয়ে কথাবার্তা বলা হয়েছে, এবং তার জন্য 1922 সালে নীল বোর নোবেল প্রাইজও পেয়ে গেছে। তাহলে এত কিছু ঘটে গেছে ইলেকট্রন নিয়ে, কিন্তু কথাটা হচ্ছে লাইট নিয়েও তো অনেক কিছু ঘটেছে, লাইট নিয়েও তো এত কিছু এক্স রে ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট হয়েছে, যেখানে পরিষ্কার দেখানো হয়েছে যে একটা ওয়েভ একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর কি, তারপরে সেটার পার্টিকেল ক্যারেক্টার নিয়ে কম্পটন এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট, এত কিছু হয়েছে। তাহলে ইলেকট্রন যেটা নিয়ে এত কিছু হয়েছে, সেটার কি একটা ওয়েভ ক্যারেক্টার থাকতে পারে না? এটা ছিল প্রথম প্রশ্ন, যে ওয়েভ যার যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে আমরা জেনে এসেছি, কিন্তু তার যদি একটা পার্টিকেল ক্যারেক্টার এতদিন পরে দেখা যায়, তাহলে পার্টিকেল মানে ইলেকট্রন, যে নাকি একটা পার্টিকেল, যেটা হচ্ছে নিলস বোর দেখিয়েছে যেটা একটা পার্টিকেল, এবং সেই পার্টিকেলটাই একটা স্টেশনারি অরবিট থেকে একটা স্টেশনারি অরবিটে যদি ট্রানজিশন হয়, তাহলে সেই ট্রানজিশনের জন্য যে এনার্জিটা, সেই এনার্জিটা কোয়ান্টাইজড, অবশ্যই এটা একটা পার্টিকেল, কিন্তু সেই পার্টিকেলটার কি একটা ওয়েভ ক্যারেক্টার থাকতে পারে না? এটা ছিল হচ্ছে প্রথম প্রশ্ন। তো এবার সেইটা দেখার জন্য কিভাবে এগিয়েছে। আচ্ছা, এবার তাহলে এটা যদি বলে যে ঠিক আছে পার্টিকেলের একটা ওয়েভ ক্যারেক্টার আছে, ঠিক আছে বললো, কিন্তু তাকে তো অলরেডি মাথায় রাখতে হবে যে নিলস বোর যে 1913 সালে অলরেডি এত কিছু বলেছে, এবং 1922 সালে তার জন্য নোবেল প্রাইজও পেয়ে গেছে, তাহলে আমি যদি এখন ইলেকট্রনের ওয়েভ ক্যারেক্টার আছে বলি, ঠিক আছে, কিন্তু আমাকে তো বোর যেটা অলরেডি দেখিয়েছে সেইটাকেও তো মাথায় রাখতে হবে, সেইটাকে প্রমাণ করে আমাকে বলতে হবে যে পার্টিকেল যে ইলেকট্রনের একটা ওয়েভ ক্যারেক্টার আছে। তার মানে আমি যাই বলি না কেন, মানে ডি ব্রগলি তখন এটাই ভাবলো যে উনি যাই বলেন না কেন, মানে যদি একটা ইলেকট্রনের ওয়েভ ক্যারেক্টার কি হবে এবং তার ওয়েভটা কীরকম হবে, এবার সেখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে, মানে ওয়েভ ক্যারেক্টার থাকতে পারে মানলো, আচ্ছা ওয়েভ ক্যারেক্টার মানে অবশ্যই ওয়েভ লেন্থ, তাহলে ওয়েভ লেন্থ কী হবে, তাহলে ওয়েভ লেন্থটাকে আমি যদি ক্যালকুলেট করতে চাই তাহলে অবশ্যই বোরের যে থিওরি সেটাকে মাথায় রেখে ক্যালকুলেট করতে হবে, বা ওর
যদি একটা ওয়েভলেন্থ ডিফাইন করে যে ইলেকট্রনের ওয়েভলেন্থ এটা হওয়া উচিত, সেই ওয়েভলেন্থ থেকে বোর থিওরিতে পৌঁছাতে পারতে হবে, তাহলেই একমাত্র বলা যেতে পারে যে হ্যাঁ ঠিক আছে, আমি যে পস্টুলেটটা দিলাম বা আমি যে সায়েন্সটা দেখাচ্ছি সেটা কিন্তু বোর যে সায়েন্সটা দেখিয়েছে সেটাকেও প্রমাণ করছে, তাহলে ইট ইজ ওকে, তাহলে এটা অবশ্যই মানে গুড টু গো। তাহলে এই এত কিছু মাথার মধ্যে চলছিল এবং সেটাই পরপর পরপর করে দেখানো হয়েছে। আচ্ছা, এবার সেটা যদি হয় ঠিক আছে, বোঝা গেল যে ওনায় প্রমাণ করে দিল যে পার্টিকেলের ইলেকট্রনের একটা ওয়েভ ক্যারেক্টার আছে, ভালো কথা। এবার ওয়েভটা কেমন ওয়েভ সেটাও একটা বোঝার দরকার। আচ্ছা, তাহলে থিওরিটিক্যালি নয় সেগুলো সব প্রমাণ হলো, এবার এক্সপেরিমেন্টালি কি করে প্রমাণ করা যাবে, তাহলে সেই একটা পার্ট থাকা উচিত, সেই একটা পার্ট দেখানো উচিত, মানে এরকমভাবেই কিন্তু সায়েন্সের প্রশ্নগুলো পরপর পরপর আসে, দেখানো উচিত। তারপরে হলো যে ঠিক আছে, তাহলে ওয়েভ ক্যারেক্টার তো আছে, আমি সব নয় প্রমাণ হলো, থিওরিটিক্যালি প্রমাণ হলো, এবং সেই ওয়েভ ক্যারেক্টার থেকে কি করে পার্টিকেল ক্যারেক্টারে পৌঁছানো যায় সেটা দেখানো হলো। তারপরে এক্সপেরিমেন্টালিও পুরো জিনিসটাকে করে দেখানো হলো যে হ্যাঁ মানে ঠিকই ভাবা হচ্ছে, যা থিওরিটিক্যাল প্রুফ আছে তার এক্সপেরিমেন্টাল প্রুফও আছে। কিন্তু তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে, তাহলে যদি ওয়েভ ক্যারেক্টার থাকেই, তাহলে কেন আমরা সবসময় ওয়েভ ক্যারেক্টার দেখতে পারি না, মানে যদি একটা পার্টিকুলার ওয়েভ ক্যারেক্টার যদি থাকে বলছি, তাহলে কেন সবসময় ওয়েভ ক্যারেক্টার দেখা যায় না, কেন একটা পার্টিকেলকে পার্টিকেলের মতোই দেখানো যায়। তাহলে এই রকম কতগুলো প্রশ্ন, 4-5টা প্রশ্ন আসে। তাহলে প্রথম কথা হচ্ছে যে ইলেকট্রনের পার্টিকেল ক্যারেক্টার কেন, তার একটা ওয়েভ ক্যারেক্টারও থাকা উচিত, যদি ওয়েভ ক্যারেক্টার থাকে আমি বলি, তাহলে সেই ওয়েভ ক্যারেক্টার থেকে অলরেডি এতদিন ধরে যা যা হয়ে এসেছে সেইটা কি করে প্রমাণ করতে পারছি, সেইটা একটা প্রশ্ন। তারপরে যদি প্রমাণ করলাম ঠিক আছে দেয়ার ইজ অ্যান ওয়েভ ক্যারেক্টার, তাহলে ওয়েভটা কেমন, আচ্ছা তারপরে সেটাও যদি দেখিয়ে দিতে পারি তাহলে তার এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন কি, যদি এক্সপেরিমেন্টালও ভেরিফাই হয়ে যায় তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে তাহলে আমি সবসময় ওয়েভ ক্যারেক্টার দেখতে পাই না কেন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলি আজকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে কিভাবে এসেছিল, তাহলে পুরো জিনিসটাকে বলি যে তাহলে কিভাবে প্রশ্নটা মাথায় এসেছিল, যে there are some experiments where light behaves as a wave, যেমন কি, যেমন ইন্টারফিয়ারেন্স, ডিফ্র্যাকশন, এটসেট্রা, বা পোলারাইজেশন, এটসেট্রা, এইগুলোতে। But there are some other experiment where light behaves as a particle, যেমন কি, যেমন হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট আর কম্পটন এফেক্ট। কম্পটন এফেক্ট এইটা, এবং সে তার কনক্লুশন কি, সেখান থেকে কনক্লুড করা যায় that light has a dual character, যেটা হচ্ছে ওয়েভ অ্যান্ড পার্টিকেল এইটা, এবং সেখান থেকে এবং এটা পরিষ্কার দেখানো যে এখানেও তো এটা প্রমাণ করাটা দরকার, মানে লাইট যার একটা ওয়েভ ক্যারেক্টার ছিল তার এখন একটা পার্টিকেল ক্যারেক্টার আছে, তার মানে পার্টিকেল ক্যারেক্টার থেকেও ওয়েভ ক্যারেক্টারে পৌঁছানোটাও দরকার। যেমন আমি একটু আগে যখন এই গল্পের মতো করে বলছিলাম যে ইলেকট্রন যেটা একটা পার্টিকেল যার একটা ওয়েভ ক্যারেক্টার আছে, তার মানে ওয়েভ ক্যারেক্টার থেকেও পার্টিকেল ক্যারেক্টারে পৌঁছানোটা দরকার ছিল, তার মানে এখানেও তাই। তাহলে সেটা কি করে পৌঁছানো গেছিল, যে বলা হয়েছিল যে এনার্জিটা কোয়ান্টাইজড, যেটা হচ্ছে h nu,
এবং সেটা হচ্ছে এইচ নিউ মানে এইচসি বাই ল্যামডা, এইভাবে লিখতে পারি, এটা যদি 1 নম্বর ইকুয়েশন বলি। আর আবার এটাও বলা হয়েছে যে এর যে এনার্জি মানে এই যে লাইট যে কালেকশন অফ ফোটন এবং সেই ফোটনের যে এনার্জি সেটাকে এইভাবে লেখা যায় পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4, যেখানে m0টা হচ্ছে রেস্ট মাস। এবার ফর ফোটন এই m0টা হচ্ছে গিয়ে 0, ফর ফোটনের জন্য রেস্ট মাসটা 0 হয়, তাহলে অ্যাকচুয়ালি ফোটনের জন্য এনার্জিটা আসা উচিত পিসি। তাহলে তাহলে এটা যদি এটা 2 নম্বর বলছি আর এটা 3 নম্বর বলছি, এসছে আবার এটা 3 নম্বর বলছি। তাহলে এবার এখান থেকে ফ্রম ইকুয়েশনস 1 and 3 এই দুটো থেকে দেখানো যেতে পারে এই সি বাই ল্যামডা ইকুয়ালস টু পি ইন্টু সি or p equals to h by lambda। তাহলে কি হলো, লাইট যে নাকি একটা যার একটা ওয়েভ ক্যারেক্টার আছে যেটা কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অবশ্যই তার একটা ওয়েভ লেন্থ আছে ল্যামডা, আর পার্টিকেল যার একটা মোমেন্টাম থাকা উচিত, তাহলে সেই পার্টিকেলের মোমেন্টাম কিভাবে রিলেটেড উইথ দ্য ওয়েভ লেন্থ অফ দ্য লাইট, সেটা হচ্ছে p equals to h by lambda। এইভাবে তাহলে দেখো এইটা কিন্তু যে এইভাবে যেটা এসছে এইটা কিন্তু লাইটের পার্টিকেল ক্যারেক্টারকে দেখাচ্ছে, ঠিক আছে। এবার আজকে আমরা দেখব পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টারকে, মানে ওয়েভের পার্টিকেল ক্যারেক্টারকে এইভাবে দেখানো যায়। আর আজকে আমরা দেখব পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টারকে, সেটা কিন্তু আবার অন্যভাবে আসবে, ঠিক আছে। কারণ পার্টিকেলটা অলরেডি যে ইলেকট্রন একটা পার্টিকেল সেটা অলরেডি এস্টাবলিশ, সেটা এস্টাবলিশ প্রথমত তো জে জে থমসন স্যার জে জে থমসন নোবেল প্রাইজ পেয়ে গেছে তার জন্য, 1897 সালে ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে। তারপরে নিলস বোর 1913 সালে বোর থিওরি দিয়েছে, তার জন্য 1922 সালে সে নোবেল প্রাইজও পেয়ে গেছে। এবং যে বোর থিওরি দিয়েছে সেই বোর থিওরিতে পরিষ্কার বলা হয়েছে যে ইলেকট্রন একটা পার্টিকেল এবং যার জন্য যে এনার্জির যে ট্রানজিশন হয় সেটা একটা কোয়ান্টাইজড, এবং তার ওয়েভলেন্থ কী হবে, এই সব তার ওয়েভলেন্থ বলছি, তার মোমেন্টাম কী হবে, তার এনার্জি কী হবে, সেইগুলো কথাবার্তা হয়ে গেছে। এবার প্রশ্ন করা হচ্ছে, দীপাবলি প্রশ্ন করছেন যে ঠিক আছে তাহলে ইলেকট্রন যার যদি একটা পার্টিকেল হয় তাহলে তার একটা ওয়েভ ক্যারেক্টারও থাকতে পারে। তাহলে সে যদি বলে তার ওয়েভ ক্যারেক্টার থাকলে তার অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ কী হবে সেই ওয়েভের, সেই ওয়েভ ক্যারেক্টার থেকে কিন্তু পার্টিকেল ক্যারেক্টারে পৌঁছানো দরকার, ঠিক হ্যাঁ ওয়েভ ক্যারেক্টার থেকে পার্টিকেল ক্যারেক্টারে পৌঁছানো দরকার। এখানে কি হচ্ছে, এখানে পার্টিকেল ক্যারেক্টার থেকে ওয়েভ ক্যারেক্টারে পৌঁছেছি, যাতে করে যেটা বলা হচ্ছে যে লাইটের এতদিন ওয়েভ ক্যারেক্টার ছিল কিন্তু একটা পার্টিকেল ক্যারেক্টারও আছে, সেটা প্রুভ হলো, ঠিক আছে। এইবার আসছে যে 1924 সালে লুইস ডি ব্রগলি, বা ডি ব্রগলির অ্যাকচুয়াল উচ্চারণটা হওয়া উচিত ডি ব্রয়, হ্যাঁ। এবার আমাদের তো বাজে উচ্চারণ, সেই জন্য আমরা ব্রগলি ব্রগলি করে যাচ্ছি, তো আমরা ইউটিউবে ভালো করে উচ্চারণটা শুনে নেবে। সো 1924 সালে ডি ব্রগলি আর কি আসে, তখন সে বলে, ও দাঁড়াও আমি না পেজ নিতে ভুলে গেছি, আচ্ছা। তখন সে বলে যে ইফ এক্স রে আর এক্স রে দিয়েই কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে কম্পটনে, মনে করে দেখো এক্স রে ইউজ করা হয়েছিল, কাল আগের দিনই তো কম্পটন পড়েছে, কম্পটন ইফেক্টে স্যার কিন্তু বলেছিল একটা এক্স রে বিম পাঠানো হচ্ছে, এবং তারপরে তো সেখানে যদি এক্স রে বদলে গামা রে পাঠানো হতো, ইভি ভিজিবল রে পাঠানো হতো, তাহলে কি চেঞ্জ হতো না হতো, তাহলে কম্পটন শিট আসতো কি না আসতো সেসব নিয়ে তো আলোচনা হয়েছে, কিন্তু এক্সপেরিমেন্টটা হয়েছিল এক্স রে। এবং সেই জন্য আর অলরেডি এক্স রে যেটা বললাম 1912 সালে আবিষ্কার হয়েছে, এবং যার একটা ওয়েভ কারেন্ট যেটা একটা অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেটা আবিষ্কার হয়ে গেছিল। তারপরে কম্পটন এফেক্টে এক্স রে নিয়ে কাজ করা হয়েছিল, করে দেখানো হয়েছিল এক্স রে কিন্তু একটা পার্টিকেল ক্যারেক্টার আছে, সেই জন্য আমি এখানে এক্স রে দিয়ে বলছি। তাহলে ইফ এক্স রে which has considered as an wave has particle character, then why not electron
why not electron, which has considered as a particle can have a wave character. এটা হচ্ছে কথা। তাহলে তখন যেটা আলটিমেটলি সে বলে, যে বলে মানে সেটা আর কি প্রমাণও করে, সেটা আমরা করব। তার আগে পস্টুলেটটা বলছি, অ্যাকচুয়াল ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যে পস্টুলেট, সেটা বলে যে ফর এভরি মুভিং পার্টিকেল, for every moving particle there is an associated wave called the matter wave, and the wavelength associated of this matter wave is lambda equals to h by mv or lambda equals to h by p। তাহলে এইটা হচ্ছে ডি ব্রগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এটাকে বলে। হ্যাঁ, তাহলে যদি তোমাদেরকে কেউ স্টেট করতে চায় তাহলে কিন্তু এক্স্যাক্টলি এটাই স্টেট করতে হবে, যে ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ কল্ড দ্য ম্যাটার ওয়েভ, অ্যান্ড দ্য ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড of the matter wave is lambda equals to h by mv by h by p। ঠিক আছে এইটা। আচ্ছা, এইবার এখানে কতগুলো প্রশ্নের জন্ম দেয়। প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে প্রমাণ করো। আচ্ছা, প্রমাণ করবে কিভাবে? প্রমাণ করব কিসে, মানে কি মাথায় রেখে? এইটা মাথায় রেখে প্রমাণ করব যেটা বারবারই বলছি, দেয়ার ইজ বোর থিওরি। বোর থিওরি অলরেডি ইলেকট্রন নিয়ে অনেক কিছু বলেছে এবং সেটাতে নোবেল প্রাইজ পেয়ে গেছে। তাহলে একটা হচ্ছে এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ম্যাটার ওয়েভ, ম্যাটার ওয়েভটা কি? হ্যাঁ, এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন থিওরিটিক্যালি হলো হোয়াট ইজ দ্য এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন, এটা 3। এবং 4 নম্বর প্রশ্ন যে ঠিক আছে তাহলে যদি এটাই হবে তাহলে ওয়েভ ক্যারেক্টার আমরা দেখতে, তার মানে তুমি তো একটা পার্টিকেল, আমি তো একটা পার্টিকেল, তাহলে তোমার আমার ওয়েভ ক্যারেক্টার কোথায়? আমরা কি তাহলে ওয়েভের মতো ডিলোকালাইজড হয়ে তো ঘুরে বেড়াই না, বা কখনো তো ঘুরে বেড়াতে পারি, কখনো তো দেখতে পাচ্ছি না, সবসময় পার্টিকেল হিসেবে দেখতে পাচ্ছি। তাহলে আমাদেরও তো একটা ওয়েভ ক্যারেক্টার থাকা উচিত, যেটা বলছে বাট এভরি মুভিং পার্টিকেল। তাহলে আমরা যখন হাঁটছি বা সবসময় তো মুভ করছি, মানে দেয়ার ইজ নো কনসেপ্ট অফ রেস্ট অ্যাকচুয়ালি, কেউ রেস্টে নেই। মানে তুমি যখন ঘুমাচ্ছ তুমি তখনও রেস্টে নেই, তোমার মধ্যে কিন্তু তোমার নিঃশ্বাস প্রশ্বাস চলছে বা কিছু, দেয়ার ইজ নো রেস্ট আর কি। তাহলে আমি সবসময় প্রত্যেকটা পার্টিকেল আর ইন এ মোশন, মানে প্রত্যেকটা লিভিং পার্টিকেল আর ইন এ মোশন আছে। তো তাহলে যদি তাই হয় তাহলে তাদের ওয়েভ ক্যারেক্টার কোথায়? কখনো তো দেখা যাবে ওয়েভ ক্যারেক্টার, দেখা তো যায় না। তাহলে এই 4-5টা প্রশ্নের কিন্তু জন্ম হয় এটা থেকে। তাহলে সেইগুলোর একটা একটা করে আনসার দেওয়া যায়। তাহলে প্রথম কথা হচ্ছে ইফ ইলেকট্রন electron has if electron has an wave character, then what should be its wavelength? মানে যেটা প্রথমে বললাম, যেটাকে প্রমাণ করো, এটাকে তো প্রমাণ করতে হবে। তাহলে এটা কি করে করা উচিত? সে ওয়েভলেন্থ associated to electron should be such that Bohr's
quantization, Bohr's quantization be satisfied? এটা হওয়া উচিত। মানে বোর কোয়ান্টাইজেশন মানে কি, মানে ডি ব্রগলি বললো যে বোর কি বলেছে, বোর বলেছে যে একটা স্টেশনারি অরবিট যদি থাকে তাহলে সেই স্টেশনারি অরবিটের যদি মানে কোনো একটা ইলেকট্রন যেটা আর কি মুভ করছে, যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা যেটা আছে তার মোমেন্টাম সেটা কোয়ান্টাইজড হতে হবে, এটা বলেছে mvr equals to nh/2 পাই। তাহলে এইটাকে মাথায় রেখে এবার ও মানে এবং 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 মানে এইটাকে, এটাই বেসিক্যালি আর কি বেসিক কথা, এইটাকে মাথায় রেখে ও ওয়েভলেন্থটা কি করে বার করছে এটা বার করতে হবে। আচ্ছা তাহলে আচ্ছা বোর আরেকটা কথাও বলেছিল, দেখো মানে মানে এক্স্যাক্টলি ফর হাইড্রোজেন অ্যাটমের জন্য আরেকটা কথাও বলেছিল, মানে ও যেটা বললো মানে এই যে এখানে এই মানে ডি ব্রগলি যেটা বললো যে এরকম যদি আমি বলি যে টু হ্যাভ এ stationary orbit, to have a stationary orbit within the মানে within the আগে লিখব, to have a stationary orbit there must fit integral number of waves within the circumference of the orbit। মানে কি, মানে বললো যে এই যে এইটাকে বললো যে দেয়ার টু হ্যাভ আ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ উইদিন দ্য সার্কামফিয়ারেন্স অফ দ্য অরবিট। এই সার্কামফিয়ারেন্স অফ দ্য অরবিটটাকে বললো যে এই সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকিউ, সাইক্লিক ইন্টিগ্রাল বলতে পারো এটাকে আর কি, ওই ক্লোজড ইন্টিগ্রাল যেটা বলে না, ক্লোজড ইন্টিগ্রাল অফ মানে কি, মানে একটা ক্লোজড পাথ আর কি, একটা ক্লোজড লুপ, এক জায়গা থেকে শুরু করে আবার সেই জায়গায় ফিরে আসে, একটা ক্লোজড লুপ আর কি, ডিকিউ ইকুয়ালস টু এন ইন্টু ল্যামডা, ও এইটা বলে দিল। মানে আর বোর কোয়ান্টাইজেশন রুলটা কি ছিল, মানে এন ইন্টু ল্যামডা এইটা বললো, ঠিক আছে সেটা বলছি কি আস্তে আস্তে। যেখানে এই কিউটা কি, এই কিউটা হচ্ছে জেনারেলাইজড পজিশন কোঅর্ডিনেট, জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট, আর এন হচ্ছে 1 2 3 টোটাল, মানে এনটা হচ্ছে একটা ইন্টিজার, এইটাকে বলে ডি ব্রগলিজ কোয়ান্টাইজেশন রুল, এইটা বলে দিল। এটা কার উপরে বেস করে বললে, এটা বেস করে কিন্তু ওই ডি ব্রগলি তোমার হচ্ছে বোরস কোয়ান্টাইজেশন রুলের উপর বেস করেই বলেছে, মানে এবং এটা কি বলতে চাইছে, একটু ছবিটা জাস্ট আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। যে বলছে যে এরকম যদি একটা অরবিট থাকে, তখনও তো বলা হচ্ছে যে একটা সার্কুলার অরবিটই আছে, অবশ্যই আমার ছবিটা বাজে দেখতে হবে, মানে নেভার মাইন্ড, এরকম একটা সার্কুলার অরবিট আছে আর রেডিয়াস আর আর কি এইটা, এবং বলছে যে এটা এইরকম হবে, ছবি দিয়ে আঁকি, মানে এটা হচ্ছে আছে, তাহলে এইটা বলছে এরকম, তাহলে এইটা এই যে এখান থেকে একটা ওয়েভ, এইটা একটা ওয়েভ, এইটা থেকে এইটা একটা গিয়ে এইটা একটা ওয়েভ, এইটা থেকে এইটা একটা ওয়েভ, এইটা থেকে এইটা একটা ওয়েভ, তারপর আরেকটা ওয়েভ, তার মানে কি, তার মানে যে 2 পাই মানে আর কি যে এই টোটাল যে ক্লোজড ইন্টিগ্রাল যেটা, সেটার মধ্যে কিন্তু এখানে 5টা বা 6টা নাম্বারও ওয়েভ আছে, এটা বললো। এটা আর কি বলেছিল, বোর কি বলেছিল, বোর বলেছিল যে ফর পার্টিকুলারলি ফর মানে এরকম যদি হয়, মানে যদি একটা এই টোটাল যে ক্লোজড ইন্টিগ্রাল যেটা মানে ক্লোজ পাথ যেটা, তার মধ্যে যদি ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালাউড, মানে সেটা সেই অরবিটটাই অ্যালাউড। মানে বোর যেটা বলেছিল, বোর এটা বলেছিল যে
for hydrogen atom or hydrogen like one electron ions, সেটা কি বলেছিল? বলেছিল হচ্ছে 2 pi r equals to n lambda, এটা বলেছিল with n 1 2 3, এটা বলেছিল। তাহলে দেখো, যদি তুমি পার্টিকুলারলি সার্কুলার অরবিটের কথা ভাবি, তাহলে তার জন্য এই যে ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিকিউ যেটা, সেটা কি? সেটাই তো 2 পাই আর, মানে সার্কামফিয়ারেন্সটাই তো, এটা সার্কুলার অরবিটের সার্কামফিয়ারেন্সটাই তো 2 পাই আর। তাহলে সেই 2 পাই আর এন ল্যাম্ডা এটা অলরেডি বোর বলেছিল। তাহলে সেইটাকেই ডি ব্রগলি আর একটু জেনারেলাইজড ওয়েতে বললো যে যে এই সাইক্লিক ইন্টিগ্রাল বা ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিকিউ ইকুয়ালস টু এন ল্যাম্ডা। এবার তাহলে সেটা যে কোনো ক্ষেত্রে এটা প্রমাণ করা যাবে, মানে যদি আমরা যখন মানে আরো যখন যত সিম্পল মানে অ্যাপ্লিকেশন অফ টু দ্য সিম্পল সিস্টেম এরপরে যখন পড়বে, দেখবে প্রত্যেকটা ক্ষেত্রেই এই ডি ব্রগলিজ আর কি যে রুলটা বা বোরের যে কোয়ান্টাইজেশন রুল, সেগুলো প্রুফ করতে হবে, এবং সেখান থেকে ল্যাম্ডা কেমন কি হয় না হয় সেই ব্যাপারগুলো বোঝা যাবে সেই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে। আচ্ছা, এটা হয়েছিল। আচ্ছা, এইটা। আচ্ছা, আর 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 এবং যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যালাউড, এটা হচ্ছে অ্যালাউড আর কি। আর যদি এরকম থাকতো যে এটা আর আছে, মানে এরকম যদি হয়ে যেত, কি বলছো? এরকম যদি হয়, দেখো এখানে কিন্তু এই যে এই জায়গাটা এসেই গন্ডগোল হয়ে গেছে, মানে এইখানে এটা হচ্ছে নট অ্যালাউড, এটা স্টেশনারি অরবিট নয়, এটা হচ্ছে নট অ্যালাউড। ঠিক আছে, তাহলে একমাত্র যদি এই যে ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ যদি থাকে ওই পরিধিটার মধ্যে বা টোটাল পাথের মধ্যে, সেটাই হচ্ছে স্টেশনারি অরবিট। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে তাহলে এইটা ধরো আমার 1 নম্বর রিলেশন, এইটা 1 নম্বর ইকুয়েশন। আর এগেন ফ্রম বোর থিওরি we have যে mvr equals to nh by 2 pi with n equals to এটা। তাহলে এটা ধরো 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই এক আর ইকুয়েশন 1 আর 2 থেকে ফ্রম ইকুয়েশন 1 and 2 থেকে কি পাওয়া যায়? ল্যামডা ইকুয়ালস টু কি হবে? দেখো এখানে ল্যামডা হচ্ছে 2 পাই আর বাই এন, আর এখানে যদি 2 পাই আর করে দাও তাহলে এটা এন এন দুটি কেটে যাবে, এইচ বাই এম বি চলে আসবে, মানে এটা 2 পাই আর বাই এন হলো, আর ওটা ইকুয়াল টু 2 পাই আর বাই এন হলো, আর এদিকে 2 পাই আর মানে কত হবে? মানে 2 পাই আর এইটা, আর এইখানে যদি আমি 2 পাই আর করি, মানে এইভাবে জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এটা হলো। আর ইকুয়েশন 2 থেকে দেখো, ইকুয়েশন 2 থেকে যদি 2 পাই আর বের করো, তাহলে 2 পাই আরটা কি হয়ে যাবে? এনএইচ বাই এমবি, এনএইচ বাই এমভি ইন্টু এন, তাহলে এন এন কেটে গেল, তাহলে এইচ বাই এমভি বা এইচ বাই পি, এটা হয়ে গেল। তাহলে অর এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে ম্যাটার ওয়েভের সাথে যে অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকবে তার ওয়েভলেন্থ হওয়া উচিত এইচ বাই পি, এবং সেটা কিসের কিভাবে প্রুফটা হলো? যে অলরেডি বোর থিওরি ছিল, যেটা ইলেকট্রনের পার্টিকেল ক্যারেক্টার নিয়ে কথাবার্তা বলেছে, সেই ওয়েভ ডি ব্রগলির মানে বোর থিওরিকে মাথায় রেখে, বোর থিওরি কোনটা? এই যে বোর থিওরি এমভিআর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই, এটাকে মাথায় রেখে ডি ব্রগলি তার একটা কোয়ান্টাইজেশন রুল দিল, যেটা হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকিউ ইকুয়ালস টু এন ল্যামডা, এবং সেটা থেকে ক্লিয়ারলি অ্যাকর্ডিং টু মানে ক্লিয়ারলি হাইড্রোজেন অ্যাটম বা বোর থিওরি অনুযায়ী যেটা হওয়া উচিত
সেটাও দেখানো যাচ্ছে। তাহলে বোর থিওরিকে মাথায় রেখে ডি ব্রগলি তার নিজের পস্টুলেটটাকে প্রুফ করলো যে তাহলে ল্যামডা ইকুয়ালস টু h/p হবে। তাহলে পার্টিকেল যার একটা মোমেন্টাম থাকা উচিত যেটা হচ্ছে পি, আর তার যদি একটা ওয়েভ ক্যারেক্টার থাকে যে যার সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ ল্যামডা, তাহলে সেই ল্যামডা আর পার্টিকেলের মোমেন্টাম কিন্তু রিলেটেড হয়ে গেল। আর আগে যখন ওয়েভের ক্ষেত্রে বলা হয়েছিল তখন ওয়েভ যার একটা ওয়েভ ক্যারেক্টার আছে অলরেডি, তার যদি একটা পার্টিকেল ক্যারেক্টার থাকে যেটা কম্পটন এফেক্ট বা ফটোইলেকট্রিক এফেক্টে দেখা যাচ্ছে, তাহলে সেই পার্টিকেলের একটা মোমেন্টাম আর ওয়েভের একটা ওয়েভলেন্থ, মানে অলরেডি পার্টিকেল ক্যারেক্টার ছিল, তাহলে সেই পার্টিকুলার মোমেন্টামের সাথে এখন যে ওয়েভ ক্যারেক্টার মানে আসলো সেটাকে রিলেট করা উচিত, সেটা রিলেট করা হয়েছে। আর ওয়েভের ক্ষেত্রে অলরেডি ওয়েভ ক্যারেক্টার ছিল, তার যে ওয়েভলেন্থ তার এখন পার্টিকেল ক্যারেক্টার প্রুভ হয়েছিল বলে পরে তার যে মোমেন্টাম হওয়া উচিত সেটাকে রিলেট করা হয়েছিল। তবে দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। দেখো লাইটের ক্ষেত্রে অলরেডি লাইটের একটা ওয়েভ ক্যারেক্টার ছিল যেটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু h/mv বা e ইকুয়ালস টু h নিউ বা hc বাই ল্যামডা হয়, সেটা আমরা জানি। আচ্ছা, এবার যদি লাইট হুইচ ইজ এ কালেকশন অফ ফোটন, যেখান থেকে পার্টিকুলার কনসেপ্টটা আসছে, সেই ফোটনের রেস্ট মাস 0, সেই জন্য ফোটনের একটা এনার্জি হয় যেটা হচ্ছে p ইন্টু c, তারপরে সেই দুটোকে ইকুয়াল করে সেখান থেকে পাওয়া যাচ্ছিল p ইকুয়ালস টু h/λ, সেটা হচ্ছে লাইটের ক্ষেত্রে। আর পার্টিকেল বা ইলেকট্রন যার একটা পার্টিকেল ক্যারেক্টার আছে, তার এবার ওয়েভ ক্যারেক্টার প্রমাণ করতে হবে। এবার তার পার্টিকেল ক্যারেক্টার যে আছে সেটা নিয়ে অলরেডি কথা বলেছে বোরের থিওরি আছে, বোরের কোয়ান্টাইজেশন রুল আছে, যেটা অলরেডি নোবেল পেয়ে গেছে। তাহলে সেইটাকে মাথায় রেখে সেখান থেকে এবার প্রমাণ করা হলো যদি তার পার্টিকেল ক্যারেক্টার থাকে তাহলে তার ওয়েভলেন্থটা ওয়েভ ক্যারেক্টারও থাকা উচিত, এবং সেক্ষেত্রে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থটা কী হবে সেটা হচ্ছে এইটা। তাহলে সেক্ষেত্রে ওই ওয়েভ ক্যারেক্টারের সাথে পার্টিকেল ক্যারেক্টার মেলানো হলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার তাহলে নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ওয়েভ অ্যাসোসিয়েটেড টু দ্য পার্টিকেল। তাহলে এই ওয়েভ ক্যারেক্টার তো আছে, সেটা বোঝানো গেল। এবার এই ওয়েভটা কেমন সেটা বুঝতে হবে। আচ্ছা, ওয়েভটা হচ্ছে ম্যাটার ওয়েভ, তাহলে কথাটা হচ্ছে ম্যাটার ওয়েভটা কেমন। তাহলে প্রথমেই যেটা মাথায় আসে, যেটা অলরেডি লোকে তখন জানতো যে ওয়েভ মানে হচ্ছে একটা সিম্পল ওয়েভ হয়, তাহলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে তাহলে কি এটা একটা আচ্ছা, প্রথমেই যেটা মাথায় আসে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে তাহলে এটা প্লেন ওয়েভ, এটা হচ্ছে প্রথম কথা। এটা তো দেখা যাক, এটা যদি প্লেন ওয়েভ হয় তাতে অসুবিধাটা কি আছে। তাহলে প্রথম যেটা কথা সেটা হচ্ছে ইজ ইট অ্যান অর্ডিনারি অর প্লেন ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম। মানে প্লেন ওয়েভের তো এখানে একটা ডেফিনাইট মোমেন্টাম থাকে আর কি, এটা কি সেটা? আচ্ছা, প্লেন ওয়েভটা দেখতে কেমন হয়? প্লেন ওয়েভ দেখতে ধরো এরকম হয়। প্লেন ওয়েভটা এদিকে ধরো আমি মানে এই দিকটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এই দিকটা প্লাস ইনফিনিটি, আর এদিকে আমি ওই যে প্লেন ওয়েভটা যদি বলি সাই, সেটা প্লট করছি। তাহলে এটা দেখতে এরকম হয়, সিম্পল একটা প্লেন ওয়েভ। তাহলে এটা কেমন মানে এটার যদি ওয়েভ ফাংশনটা লেখার চেষ্টা করি, এটা কেমন হয় যে সাই ইকুয়ালস টু ওই ধরো বলছি যে এ সাইন, মানে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, সাইন হচ্ছে ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স বা প্লাস কে এক্স এরকম বলতে পারি। এইটা মানে সাইন কার্ভ হতে পারে বা কস কার্ভ হতে পারে, মানে অর এ কস ওমেগা টি প্লাস কে এক্স এইটা হতে পারে,
অথবা তোমার সাইন কার্ভ দুটোই হতে পারে, যে ওই যেভাবে বলি যে সি ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, যেটা আর কি মানে যেখানে আইটা হবে ওমেগা, থিটাটা হবে ওমেগা টি প্লাস কে এক্স, যেটা সাইন কার্ভ দুটোই থাকতে পারে। এবং যেখানে এই ওমেগা আর কে, এই যে ব্যাপারগুলো আর কি, এইগুলো মানে ওমেগাটা আর কি এনার্জির সাথে রিলেটেড, আর কেটা মোমেন্টামের সাথে রিলেটেড। তার মানে কেটা এই পার্টিকুলার ওয়েভ ফাংশনটার ক্ষেত্রে বা এই পার্টিকুলার ওয়েভটার ক্ষেত্রে একটাই কে আছে, তার মানে মোমেন্টামটা ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। মানে ওয়্যার এই এইচ ক্রস ওমেগা হচ্ছে এনার্জি হয়, অ্যান্ড মোমেন্টাম পি হচ্ছে কে এইচ ক্রস, এটা হয়, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে মানে মোমেন্টামের সাথে রিলেটেড, আর এইটা হচ্ছে এনার্জির সাথে রিলেটেড, এনার্জির সাথে রিলেটেড আর কি, ঠিক আছে। এইভাবে তাহলে এটা হচ্ছে আচ্ছা। তাহলে এবার এখানে তাহলে এটা হতে পারে, তাহলে এর প্রবলেমটা কি? এর প্রবলেমটা হচ্ছে যে তাহলে ওয়েভ, একটা ওয়েভ যার ডেফিনাইট মোমেন্টাম আছে, মোমেন্টামটা ডেফিনাইট হলো, ঠিক আছে, কিন্তু আমি তো বলছি যে এর একটা পার্টিকেল ক্যারেক্টারও থাকতে হবে, সেটাকে তো সবসময় মাথায় রাখতে হবে। তাহলে পার্টিকেলের তো একটা মোমেন্টাম আছে, ঠিক আছে, কিন্তু পার্টিকেলের তো একটা পজিশনও লোকাল, মানে পার্টিকেল তো ডিলোকালাইজ হতে পারে না, পার্টিকেলের তো একটা মানে লোকালাইজড, পার্টিকেল তো লোকালাইজড হয়। তাহলে একটা প্লেন ওয়েভ যার একটা ডেফিনাইট মোমেন্টাম আছে, বাট হোয়াট অ্যাবাউট ইটস পজিশন, পজিশন তো কেউ কিছু বলতে পারছে না, এটা সম্পূর্ণ ডিলোকালাইজ, মানে প্লেন ওয়েভ বা অর্ডিনারি ওয়েভটা একটা ডিলোকালাইজড ব্যাপার, একটা পুরো ডিলোকালাইজড ওয়েভ আর কি। তাহলে হোয়াট অ্যাবাউট ইটস পজিশন, তাহলে এটা হলো প্রবলেম। তার মানে এইটা কখনোই একটা পার্টিকেলের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে না, কারণ এটা সম্পূর্ণভাবে ডিলোকালাইজ, বাট যখন এর ওয়েভ ক্যারেক্টার আছে তার পার্টিকেল ক্যারেক্টারটাও তো প্রুফ করতে হবে। তাহলে এর মোমেন্টাম আছে আমি বুঝলাম, বাট হোয়াট অ্যাবাউট দ্য পজিশন, পজিশনটা তো লোকালাইজড হওয়া উচিত এটা পার্টিকেলের ক্ষেত্রে, তাহলে হোয়াট অ্যাবাউট দ্যাট, বাট লোকালাইজ না হোক, অ্যাটলিস্ট একটা জায়গা বলা উচিত যে যেখানে আমি পার্টিকেলটাকে খুঁজে পাবো, মানে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি বেশি, মানে একটা রেঞ্জ অফ জায়গাতে থাকা উচিত যেখানে আমি পার্টিকেলটা থাকতে পারে, মানে যেখানে ওর পজিশনটা কিছুটা হলেও লোকালাইজড হতে পারে আর কি, সেরকম একটা রেঞ্জ তো অ্যাটলিস্ট বলতে পারা উচিত, বাট এই প্লেন ওয়েভ ইজ কমপ্লিটলি লোকালাইজড। তাহলে এটাই হলো প্রবলেম। তাহলে দ্য প্রবলেমস আর এক নম্বর হচ্ছে প্লেন ওয়েভ ইজ completely delocalized, but electron is localized, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। আর দু নম্বর হচ্ছে এইখানে আরেকটা ব্যাপার আর কি, এটা জাস্ট এখান থেকে দেখাচ্ছি, দেখো এই যে সাইনটা একটা ইউনিটলেস নাম্বার হওয়া উচিত, তাই তো, মানে সাইনের যে আর্গুমেন্টটা থাকবে দ্যাট শুড বি ইউনিটলেস। তার মানে ধরো ওমেগা টি এবং কে এক্স, তুমি দুটোকে অ্যাড করেছি আমরা, তার মানে ওমেগা টি এবং কে এক্স দুটোই তার মানে ইউনিটলেস হওয়া উচিত, মানে দুটো যদি আলাদা আলাদা ইউনিট থাকে তাহলে সেটা তো অ্যাড করতে পারতাম না, বা হচ্ছে বা 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 এটা তো মাল্টিপ্লিকেশন না যে ওমেগা টি একরকম কে এক্স তার অপোজিট কিছু হবে করে আমার ইউনিট লেস হয়ে যাচ্ছে, তা তো না, এটা তো প্লাস আছে। তার মানে কি, তার মানে এই ওমেগা টি যেটা, সেটাকে আমি এরকমভাবে কে এক্স বলতে পারি। তাহলে এখান থেকে আমি এক্স বাই টি, এটাকে আমি বলতে পারি যে এক্স বাই টিটা হচ্ছে ওমেগা বাই কে এর মতো দেখতে হতে পারে। আচ্ছা, এই এক্স বাই টিটা কি? এই এক্স বাই টি এটা তো একটা ভেলোসিটি, এক্স বাই টি মানে তো বেসিক্যালি একটা ভেলোসিটির ইউনিট, তাই না, এক্স বাই টি। তাহলে তার মানে এইটাকে বলা হয় হচ্ছে ফেজ ভেলোসিটি। তাহলে সেই ফেজ ভেলোসিটিটা হয়ে গেল ওমেগা বাই কে, এটার মতো দেখতে, ঠিক আছে এইটা। আর তাহলে এই ওমেগা বাই কে মানে আবার কি, দেখো যে এখানে লিখেছি যে ওমেগা মানে আবার হচ্ছে ই বাই এইচ ক্রস হবে, ওমেগা মানে কি হবে ই বাই এইচ ক্রস, আর কে মানে হচ্ছে পি বাই এইচ ক্রস, তাহলে সেখান থেকে এটা আমি করতে পারি ই বাই পি, এটা ই বাই পি এরকম ভাবে লিখতে পারি। তাহলে তাহলে এইভাবে, তাহলে এই যে এখানে এই প্রবলেমটা হচ্ছে যে ফর এ প্লেন ওয়েভ, for a plane wave
there is only one velocity called the phase velocity, মানে phase velocity হচ্ছে velocity of a single wave, phase velocity টা হচ্ছে velocity of a single wave, ঠিক আছে? তাহলে call the phase velocity যেটাকে হচ্ছে v phase ph এইভাবে লেখা যায়, which is defined as মানে follows আর কি, মানে বাঁ দিকে করেছি, এইটা এইটা এটা বলছি। আর পার্টিকেলের ক্ষেত্রে কি হয়, ফর এ ফ্রি পার্টিকেল ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে এটা কি হয়, ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে ই হয় হচ্ছে পি স্কোয়ার বাই টুয়াইস এম ফ্রি পার্টিকেল, কিন্তু তার মানে শুধু কাইনেটিক এনার্জি হবে কি পি স্কোয়ার বাই টুয়াইস এম, তাহলে সেখান থেকে ই বাই পিটা হয় হচ্ছে পি বাই টুয়াইস এম, এটা হয়। তাহলে এখানে এবার এইটা ই বাই পি মানেই তো আমার ফেজ ভেলোসিটি, সেইটা, তাহলে সেটা ইকুয়ালস টু কি হবে, এইখানে হচ্ছে এম ভি বাই টুয়াইস এম, তার মানে হাফ ইন্টু ভি, এটা হচ্ছে ভি পার্টিকেল, তার মানে ভি পিএইচটা হচ্ছে ভি পার্টিকেল, মানে হাফ ইন্টু ভি পার্টিকেল। তার মানে যে আমি যে বলছিলাম যে একটা প্লেন ওয়েভ যদি হয়, তাহলে প্লেন ওয়েভের যে ভেলোসিটি সেটা তো পার্টিকেলের ভেলোসিটির সাথে যদি সমান হয়ে যেত তাও আমি বুঝতাম, সেটাও তো হচ্ছে না। তাহলে দেখো দুটো কিন্তু ক্লিয়ারলি যে প্লেন ওয়েভের যে ভেলোসিটি, যেটা ফেজ ভেলোসিটি, এটা সিঙ্গেল প্লেন ওয়েভের যে ভেলোসিটি হওয়া উচিত সেটা কিন্তু পার্টিকেল ভেলোসিটির অর্ধেক হচ্ছে। তার মানে পরিষ্কার হয়ে গেল যে প্লেন ওয়েভ কোনোভাবেই সেই ম্যাটার ওয়েভ নয়, ঠিক আছে? তাহলে দেন ক্লিয়ারলি it indicates that the matter wave cannot be a plane wave. A matter wave cannot be a plane wave or a ordinary wave, ঠিক আছে? এইটা আচ্ছা, তাহলে আমার তাহলে একটা প্রবলেমটা হলো যে এর একটা মোমেন্টাম আছে বাট পজিশনকে আমি ফিক্স করতে পারলাম না, লোকালাইজ করতে পারলাম না, এর জন্যই তো এত প্রবলেম হলো। তাহলে চলো আগে পজিশনটাকে লোকালাইজ করি। তাহলে তার জন্য এবার আমি যদি এই প্লেন ওয়েভই নেব, বাট আমি ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভের সুপারপজিশন নেব হ্যাভিং আরবিট্রারি মোমেন্টাম, মানে ডিফারেন্ট মোমেন্টাম, মানে এক একটা প্লেন ওয়েভ যাদের মোমেন্টামগুলো আলাদা আলাদা, মানে দেয়ার ইজ লট অফ কেস, মানে আমি যদি ইকুয়েশনটাকে লিখি তাহলে সাম ওভার আই সাইন ওমেগা আই টি প্লাস কে আই এক্স এরকমভাবে লিখবো, মানে যেখানে আইটা হচ্ছে 1 2 3, মানে ডিফারেন্ট মানে টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? আইটা 1 থেকে ইনফিনিটি অবধি হতে পারে, মানে ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভের সুপারপজিশন নিলাম, সুপারপজিশন নিয়ে মানে এই সুপারপজিশন নিলাম যেখানে প্রত্যেকটা ওয়েভের মোমেন্টাম আলাদা আলাদা, যদি সেটা নিই তাহলে সেটা কেমন দেখতে হয় এবং সেটার ক্ষেত্রে ব্যাপারটা কি হয়। তাহলে নেক্সট হচ্ছে if the wave is a superposition of infinite number of plane waves having different momentum, then they having different momentum, এটা যদি নিই তারপরে বলছি বাকিটা। যদি এটা নিই তাহলে এটা যদি নিই তাহলে সেটা কেমন হবে, সেটা দেখা যায় যে এরকম যদি নিই দেখা যায় যে ওয়েভটা দেখতে এরকম হয়ে যায়, এটা আছে
ওয়েভটা দেখতে এরকম হয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়ে যায়। মানে এই যে এইখানে এই যে এটা যে জিনিসটা হলো, এই শুধু একটা জায়গায় মানে এর ম্যাক্সিমাম ওভারল্যাপটা থাকে। তার মানে যেখানে মানে ধরো তুমি ধরো যদি বলো যে একটা যদি বলো মানে একটা যদি সমুদ্রের ঢেউ যদি দেখো, তাহলে সমুদ্রের ঢেউ যদি দেখো, দেখো একটা ঢেউ আসছে, মানে সে মানে আস্তে আস্তে হয়তো রাস্তায় কোথাও হারিয়ে গেল, আর অন্যদিকে কোনো একটা ঢেউ হয়তো পুরোটা আসলো, এসে আবার হচ্ছে এই পাড়ে ধাক্কা খেয়ে আবার ফিরে যেতে চাইছে, তাহলে কোথাও একটা দুটো ক্রস করে সেখানে কিন্তু ওর অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম হয়। মানে সেখানে সব মানে দুটো যেখানে ক্রস করছে সেখানে ওর অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম হয় আর কি। তাহলে সেরকম যখনই হচ্ছে এরকম মানে ডিফারেন্ট মোমেন্টামের ইনফাইনাইট নাম্বার অফ ওয়েভস নেওয়া হয়েছে, বারবার বলছি ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভস নেওয়া হয়েছে, তাহলে তাদের যে এবং তাদের সুপার পজিশন নেওয়া হয়েছে, তাহলে তাদের যে রেজাল্টেন্ট ওয়েভটা সেটা দেখতে কিছুটা মানে দেখতে এরকম হয়, কিছুটা না দেখতে এরকম হয়। ধরো যেটার একমাত্র এই এক্স ইকুয়ালস টু সিতেই তার একটা ভ্যালু থাকে, আর কোথাও কোনো ভ্যালু থাকে না। তাহলে এইভাবে কি দেখা গেল, এটাকে বলা হয় ডেল্টা ফাংশন পোটেনশিয়াল, মানে ডেল্টা ফাংশনের মতো দেখতে হলো। ডেল্টা ফাংশন মানে যদি তুই ফাংশনটাকে কিভাবে লিখছি তার উপরে ডিপেন্ড করবে, মানে একমাত্র এক্স ইকুয়ালস তো কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুতেই তার হচ্ছে পুরো অ্যাম্পলিটিউডটা থাকে, তার পুরো ভ্যালুটা মানে সেটার একটা ভ্যালু থাকে, এছাড়া কোথাও ওটা এক্সিস্ট করে না ওই পার্টিকুলার ওয়েভটা, এটাকে ডেল্টা ফাংশন বলে। তাহলে এরকম যদি হয় তাহলে সেটাকে একটা ডেল্টা ফাংশনের মতো দেখতে হয়। এবং সেক্ষেত্রে কি হলো, সুবিধাটা কি হলো, এর পজিশন কিন্তু এখন লোকালাইজড হয়ে গেল। তারপরে তুমি শিওর যে একমাত্র এইখানেই পার্টিকেলটা, যদি ওর পার্টিকেল ক্যারেক্টার যখন থাকবে তাহলে শুধুমাত্র এখানেই দেখা যাবে পার্টিকেল ক্যারেক্টারটা বা পার্টিকেলটা এখন লোকালাইজড হয়ে গেল। বাট হোয়াট অ্যাবাউট দ্য মোমেন্টাম? মোমেন্টাম তো আরবিট্রারি, এবং এটাতে তুমি ইনফাইনাইট নাম্বার অফ আমরা প্লেন ওয়েভস নিয়েছি যাদের প্রত্যেকের ডিফারেন্ট মোমেন্টাম আছে। তাহলে মোমেন্টামটা কি, কোনটা বলবে মোমেন্টাম? কিছুই বলতে পারবে। তাহলে মোমেন্টামটা পুরোটা আরবিট্রারি হয়ে গেল, পুরোটা ইনডেফিনাইট হয়ে গেল। তাহলে দেখো, তাহলে প্রথমে যখন বলেছিলে মানে মোমেন্টামটা একটা ফিক্স ছিল, একটা ডেফিনাইট মোমেন্টামের প্লেন ওয়েভ নিয়েছিলাম, মোমেন্টাম সম্পর্কে জানতাম, তখন তার পজিশন ঘেটে গেছিলো, মানে পজিশনটা ডিলোকালাইজড হয়ে গেছিলো। এখন আমরা পজিশনটাকে লোকালাইজ করার চেষ্টা করতে গিয়ে এমন নিয়ে ফেললাম যে পজিশন তো লোকালাইজড হলো, বাট হোয়াট অ্যাবাউট দ্য মোমেন্টাম? এটা প্রবলেম হলো। তাহলে এটা লিখে দিই। তাহলে যদি এটা হয় মানে মানে হ্যাভিং ডিফারেন্ট মোমেন্টাম, দেন উই ক্যান গেট a localized wave which looks like a delta function। ঠিক আছে, তাহলে in this case we cannot say anything regarding its momentum, that is its momentum is completely arbitrary। এটা হয়ে গেল। তার মোমেন্টাম আরবিট্রারি মানে ভেলোসিটি আরবিট্রারি হয়ে গেল এটা। অ্যান্ড দেন velocity is completely arbitrary। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এই প্রবলেমটা হলো। তাহলে এবারে রো আউটটা কি? এইবার তাহলে রো আউটটা হচ্ছে, বলছে যে ঠিক আছে তাহলে মাঝামাঝি কিছু নেওয়া যাক। মাঝামাঝি মানে কি? মানে ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভে সুপারপজিশন নেওয়া যাক।
যদি মানে এখন ইনফাইনাইট নাম্বার নেই, ইনফাইনাইট নাম্বার হলে কি কতগুলো নাম্বার কতগুলো ওয়েভ নেওয়া হয়েছে যার কোনো ঠিক নেই, তাদের ডিফাইন মোমেন্টাম করে মোমেন্টাম সম্পর্কে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তার বদলে ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ নেওয়া যায়, মানে 5টা 6টা 7টা 8টা 10টা, যাতে করে প্রত্যেকটার কি মোমেন্টাম সেটা সম্পর্কে একটা আইডিয়া থাকে। তাহলে কি সুবিধাটা হবে, তাহলে আমি বলতে পারবো যে ঠিক আছে, তাহলে পার্টিকেলের যে মোমেন্টামটা হওয়া উচিত, এর যে করসপন্ডিং পার্টিকেল ক্যারেক্টার তার যে মোমেন্টামটা হওয়া উচিত, সেটার এক্স্যাক্টলি কোন মোমেন্টাম আমি জানি না, বাট একটা রেঞ্জ জানি। যে আমি 10টা প্লেন ওয়েভ নিয়েছি, যেখানে প্রত্যেকটা প্লেন ওয়েভের মোমেন্টাম হচ্ছে এরকম এরকম এরকম, তাহলে এর একটা রেঞ্জ অফ মোমেন্টাম আছে, বা আমি একটা রেঞ্জ অফ পজিশন আছে, সেটা শুধু বলতে পারি। মানে কি হলো, মানে যদি আমি শুধু একটা প্লেন ওয়েভ নিই যেটা রিলোকালাইজড হয়ে গেল, পজিশনের ঠিক নেই। যদি আমি ইনফাইনাইট নাম্বার অফ নিই তাহলে হয়তো পজিশন ঠিক হলো, লোকালাইজড হয়ে গেল সুপার পজিশনের জন্য, কিন্তু মোমেন্টাম উল্টোপাল্টা হয়ে গেল। এখন আমি কি করি, আমি ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ নিই, যেটা দেখতে এমন হয়, যেটা ছবিটা আঁকলেই বুঝতে পারবে, যেখান থেকে আমি বলতে পারি যে পজিশন, এক্সাক্ট পজিশন জানি না, বাট একটা রেঞ্জ অফ পজিশন সম্পর্কে বলতে পারি। এক্সাক্ট মোমেন্টাম জানি না, বাট দেয়ার ইজ আ রেঞ্জ অফ মোমেন্টাম, এটা বলতে পারি। সেই যে ওয়েভ প্যাকেটটা তৈরি হয় সেটাকে একটা ওয়েভ প্যাকেট বলে। অবশ্যই মানে আগেরটাও একটা ওয়েভ প্যাকেট, ওই মানে যখন এই সুপার পজিশন নিয়েছি সেটাই একটা ওয়েভ প্যাকেট, আর এখানেও যদি একটা সুপার পজিশন নিচ্ছি যখন ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভের, তাহলে যে ওয়েভ প্যাকেটটা তৈরি হয় এই ওয়েভ প্যাকেটটাকে বলা হয় ম্যাটার ওয়েভ। তাহলে এই যে পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা ম্যাটার ওয়েভ, যেটা বেসিক্যালি সুপার পজিশন অফ ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ, যার একটা রেঞ্জ অফ পজিশন আছে, একটা রেঞ্জ অফ মোমেন্টাম আছে। ঠিক আছে, তাহলে এর ওয়ে আউটটা কি, ওয়ে আউটটা হচ্ছে, let us take superposition of finite number of plane waves with different momentum, এটা যদি নেয় then we get a wave packet called the matter wave. এটা দেখতে কেমন হয়, এটা দেখতে কিছুটা এই রকম হয়, মানে কিছুটা না এরকমই হয়, মানে এটা অবশ্যই আমি হয়তো বাজে আঁকবো, তোমরা বই থেকে দেখে নিতে পারবে। এরকম, যেটা এই রকম হয়, যে ঠিক আছে, একটু আস্তে আস্তে আঁকছি, এরকম হয় আর কি, এরকম হয় এটা। ঠিক আছে, তাহলে দেখো এই যে এরকম একটা, এই যে একটা ওয়েভের মতো ব্যাপার এসছে, মানে এইটাও এরকম আর কি, এরকম একটা এসছে, যে এ বাবা, হ্যাঁ সব উল্টো পাল্টা হয়ে গেল, যাই হোক আমি করে দিচ্ছি। এরকম আমি বোঝাতে চাইছি আর কি, মানে একটা ওয়েভের মতো ব্যাপার এসছে এইটা। ঠিক আছে, এইটা হয়। তো দেখো
এর পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি কোথায় বেশি, যে যেখানে অ্যামপ্লিটিউডটা বেশি এখানে প্রবাবিলিটি মানে থাকার প্রবাবিলিটি বেশি, আর বাকি জায়গাগুলোতেও পার্টিকেল আছে। মানে প্রবাবিলিটি, পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি কোথায়, যেখানে যে ম্যাক্সিমাম আর কি অ্যামপ্লিটিউডটা হচ্ছে সেখানে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, কিন্তু পুরো জায়গাটা জুড়েই কিন্তু একটা প্রবাবিলিটি আছে, মানে একটা রেঞ্জ অফ পজিশন বোঝা গেল। আর মোমেন্টামটাও একটা রেঞ্জ অফ মোমেন্টাম বোঝা যাবে। তাহলে এইটাই হচ্ছে একটা ওয়েভ প্যাকেট দিক। ওয়েব প্যাকেট। এবং এই ম্যাটার ওয়েভটা দেখতে কেমন বলো তো, মানে মানে কি বলবো, মানে এটা হচ্ছে না ওটা এ টাইপের ওয়েভ, মানে ধরো ওই যে যদি খেলার স্টেডিয়ামগুলোতে দেখেছো যে মাঝে মাঝে দেখায় না খেলার স্টেডিয়ামগুলোতে, যে ধরো মানে একটা স্টেডিয়ামে এরকম ভাগে 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 দর্শক বসে আছে, মানে একটা ইউনিট ইউনিট করে দর্শক বসে আছে, মানে একটা ইউনিটের দর্শকরা পুরো উঠে দাঁড়ালো তখন অন্যটা বসে আছে, তারা যখন বসলো পরের ইউনিট উঠে দাঁড়ালো, সেই ইউনিট যখন বসলো তারপরের ইউনিট উঠে দাঁড়ালো, এরকম ভাবে যেন মনে হয় যেন অ্যাজ এ হোল যেন একটা একটা ওয়েভ যেন চলে বেড়াচ্ছে। মানে মানে প্রত্যেকটা মানুষ তাদের নিজের একটা পার্টিকেল, তাদের হাতে একটা ওয়েভ আছে, মানে একটা 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 করে মানুষ যদি উঠতো বসতো, মানে একটা মানুষ উঠছে সে বসছে, তার পাশের মানুষটা উঠছে সে বসছে, তার পাশের মানুষটা উঠছে সে বসছে করে, মানে একটা ইউনিটে একটা রোতে ধরো 5 জন বসে আছে, সেই 5 জন যদি এরকম পরপর মানে সাইমালটেনিয়াসলি ওঠা বসা করতো তাহলে একটা ওয়েভ তৈরি হতো, সেটা একটা ওয়েভ, সেটা হচ্ছে কি একটা প্লেন ওয়েভের মতো হলো, সেটা একটা প্লেন ওয়েভ। আর যদি পুরো পুরো স্টেডিয়ামটায় মানে এটা ইউনিট ইউনিটে ভাগ করা হচ্ছে, একটা ইউনিটের মানুষ সব উঠে দাঁড়ালো, তারপরের ইউনিট বসলো, যখন তারা বসলো তার পরের ইউনিট উঠে দাঁড়ালো, এরকম ভাবে মাঝে মাঝে দেখবে দেখায়, তাহলে অ্যাজ ইফ যেন মানে মানে পুরো একটা যেন একটা 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 ওয়েভ, একটা যেন একটা গ্রুপ ওয়েভ মতো সেটা পুরো স্টেডিয়াম জুড়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? তাহলে সেই ওয়েভের যে ভেলোসিটিটা হবে, মানে সেই ওয়েভটাকে বলা হচ্ছে ম্যাটার ওয়েভ, ঠিক আছে? এবং সেই ওয়েভের যে ভেলোসিটিটা হবে সেটাকে বলে গ্রুপ ভেলোসিটি, মানে ম্যাটার ওয়েভের যে ভেলোসিটি সেটাকে বলে গ্রুপ ভেলোসিটি, মানে অ্যাজ ইফ যেন একটা ওয়েভ অ্যাজ এ গ্রুপ পুরো স্টেডিয়ামটা ঘুরে বেড়ালো, বা অ্যাজ এ গ্রুপ ঘুরে বেড়াচ্ছে একটা ওয়েভ, সেটাকে তার সেই জন্য তার যে করসপন্ডিং ভেলোসিটি তাকে বলা হয় গ্রুপ ভেলোসিটি। তাহলে ম্যাটার ওয়েভের যে করসপন্ডিং ভেলোসিটি হবে সেটাকে বলে গ্রুপ ভেলোসিটি। তাহলে সেই গ্রুপ ভেলোসিটি এবং 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 অর্ডিনারি একটা সিঙ্গেল অর্ডিনারি প্লেন ওয়েভের যে ভেলোসিটি হয় সেটাকে বলে ফেজ ভেলোসিটি, ঠিক আছে? তাহলে গ্রুপ ভেলোসিটি হ্যাজ টু ম্যাচ উইথ দ্য পার্টিকেল ভেলোসিটি, তাহলে এটা এটা প্রমাণ করা, তাহলে এটা যেটা বলা হচ্ছে তাহলে এটা আরো আরেকভাবে স্যাটিসফাইড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তাহলে এখানে সুবিধাগুলো কি কি হলো না, যে নাও পজিশন অফ এ পার্টিকেল, পজিশন অফ দ্য পার্টিকেলগুলি, পজিশন অফ দ্য পার্টিকেল ইজ নাও উইদিন এ রেঞ্জ, এইটা উইদিন এ রেঞ্জ অর রিজিয়ন, এইটা। আচ্ছা, তারপরে মোমেন্টাম of the particle is within a region বা within a finite region, উপরটাও ফাইনাইট লিখে দিলাম, within a finite region, এটা এটা। আচ্ছা, আর এবং এই ওয়েভ প্যাকেট has two velocities, একটা হচ্ছে ফেজ ভেলোসিটি, যেটা হচ্ছে ভেলোসিটি অফ এ সিঙ্গেল ওয়েভ, মানে যদি যে যে ওয়েভগুলো সুপারপজিশন নিয়েছো তার মধ্যে যদি একটা সিঙ্গেল ওয়েভের ভেলোসিটি দেখি সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি, হুইচ ইজ নট ইকুয়াল টু দ্য পার্টিকেল ভেলোসিটি, তাহলে সেটাকে বলে ফেজ ভেলোসিটি, যেটা হচ্ছে ওই ফেজ ভেলোসিটি যেটা ই বাই পি এর সাথে সমান বা ওমেগা বাই কে এটার সাথে সমান, আর একটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি যেটা হচ্ছে এই জিআর দিয়ে দেখাচ্ছি, এইটাকে দেখতে হয় ডিই বাই ডিপি বা ডি ওমেগা বাই ডিকে, এটাকে দেখতে হয় যে গ্রুপ ভেলোসিটিটা হচ্ছে পুরো ওয়েভটার অ্যাজ এ হোল,
অ্যাজ এ হোল ভেলোসিটি যেটা সেইটা। এবং নাও ফর ফ্রি পার্টিকেল, এনার্জি হচ্ছে পি স্কোয়ার বাই টুয়াইস এম। তাহলে ভি গ্রুপটা হচ্ছে যেটা সেটা ডি বাই ডিপি লিখেছি। তাহলে সেটা যদি করি সেটা কত হবে, এখানে পি বাই এম মানে 2p/2m, তো 2 কেটে গেল, তাহলে পি বাই এম, তাহলে পি বাই এমটাই তো ভি পার্টিকেল। তাহলে এখান থেকে কি প্রমাণ হয়ে গেল, যে ভি গ্রুপটা ইজ ইকুয়ালস টু ভি পার্টিকেল। তাহলে কনক্লুশনটা কি, কনক্লুশন হচ্ছে দ্য ম্যাটার ওয়েভ, তাহলে কনক্লুশনটা কি, কনক্লুশন হচ্ছে দ্য ওয়েভ associated to a particle is a matter wave which is an wave packet. এটা ঠিক আছে। তাহলে এই হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। বলো এই অবধি পুরো বোঝা গেল কিনা? ঠিক আছে, এইটা এটা হচ্ছে ব্যাপার। তাহলে তাহলে এই ওয়েভ প্যাকেট ব্যাপারটা কি, তাহলে ওয়েভ প্যাকেট হচ্ছে ওয়েভ প্যাকেট কি, ওয়েভ প্যাকেট মানে হচ্ছে যার পজিশন and momentum are not definite simultaneously, এটা একটা। আর একটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি, is equals to গ্রুপ ভেলোসিটি। মানে ম্যাটার ওয়েভ প্যাকেট মানে হচ্ছে মানে যার পজিশন এবং মোমেন্টাম একটা ফাইনাইট রিজিয়নের মধ্যে আছে, বাট ইটস নট ডেফিনাইট। মানে ডেফিনাইট মানে কি, মানে পার্টিকুলারলি এই পজিশন হবে বা পার্টিকুলারলি এই মোমেন্টাম হবে এরকম কোনো ব্যাপার নেই। ইট ইজ ইন অ্যান রেঞ্জ, ইন অ্যান ফাইনাইট রেঞ্জ বা ফাইনাইট রিজিয়ন। আর অবশ্যই এর যে করসপন্ডিং ভেলোসিটি সেটা পার্টিকেল ভেলোসিটির সাথে সমান। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন ঠিক আছে। তো থিওরি তো হলো, হোয়াট অ্যাবাউট দ্য এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন? এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন করা হয়েছিল সেটা 1927 সালে স্যার জিপি থমসন অ্যান্ড ডেভিডসন গার্নার। সেটা হচ্ছে ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করেছিল। মানে যেমন 1912 সালে লাউই অ্যান্ড ব্রাগ এক্সরে ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করেছিল, করে এক্সরের যে একটা ওয়েভ ক্যারেক্টার আছে, ইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটা দেখিয়েছিল। তেমন 1927 সালে স্যার জিপি থমসন অ্যান্ড ডেভিডসন গার্নার, হ্যাঁ মানে সে মানে ইয়ে গার্মার বা জার্মার রাদার বলা উচিত, ডেভিডসন জার্মার অ্যান্ড স্যার জিপি থমসন ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করেছিল, এক্স্যাক্টলি সেম অ্যাজ এক্সরে ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট, টু শো দ্যাট যে ইলেকট্রনের একটা ওয়েভ ক্যারেক্টার আছে। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন। experimental verification in favor of ওয়েভ ক্যারেক্টার অফ ইলেকট্রন। এইটা এটা হচ্ছে ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট। এইটা হ্যাঁ এইখানে এইটা করেছিল যে ইনস্টিটিউট অফ এক্সরে তারা কি করেছিল,
instead of X-ray, electron beam is incident on a crystal, এবং সেখান থেকে they get a instead of X-ray তারা একটা ইলেকট্রন বিম পাঠিয়েছিল ক্রিস্টালের মধ্যে, এবং সেক্ষেত্রে they get, মানে এটা আমি জাস্ট এক দু কথায় লিখে দিচ্ছি, they get a diffraction pattern which is very similar to X diffraction pattern, যেখান থেকে বলা যাচ্ছিল যে এটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ডিফ্র্যাকশন প্যাটার্ন, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে যেখান থেকে বোঝা যাচ্ছে যে এবং তার ওয়েভলেন্থ এক্স ডিফ্র্যাকশন প্যাটার্ন পাওয়া গেছিল, এবং অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ টু দ্যাট প্যাটার্ন আর কি, টু দ্যাট প্যাটার্ন হয়েছিল অফ দ্য অর্ডার অফ 1 অ্যাংস্ট্রম। এটা তাহলে এটা পরিষ্কার যে এটারও একটা ওয়েভ ক্যারেক্টার আছে, যেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক এক্স এর মতোই একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ক্যারেক্টারও এটার একটা আছে। তাহলে সেখান থেকে as the diffraction associated to wave character of light, we may, as the diffraction is associated to the wave character of light, we may conclude that the electron must have a wave character। এটা হচ্ছে ব্যাপার। এবং সেক্ষেত্রে the wavelength associated to the electron, সেটা কেমন হবে সেটা জাস্ট আমরা মানে ক্যালকুলেট করেই বের করতে পারি। h/p যেটা হচ্ছে h/mv, এটা হবে। আচ্ছা, এবার এখানে করো, h হচ্ছে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড বাই মাসটা কি, মাস হচ্ছে 9.11 × 10⁻³ কেজি ইন্টু ভিটা কি হবে, ভিটা হচ্ছে মানে ভেলোসিটিটা বেসিক্যালি মানে ভেলোসিটি অফ ইলেকট্রন। এটা যখন এই হাইড্রোজেন অ্যাটম করা হয়েছিল তখন মনে করে দেখো যে 1s অরবিটের ভেলোসিটি অফ ইলেকট্রন যেটা হচ্ছে ওই তোমার আমার বা এতেও তো করলে কম্পটন এফেক্টেও করেছিলেন না, যে ভেলোসিটি অফ ইলেকট্রন যেটা সেটা বেসিক্যালি হচ্ছে ওই মানে আলোর বেগের মানে 137 ভাগ হয়। মানে টিপিক্যালি ভেলোসিটি হচ্ছে 1, এইটা হয়। তাহলে এখানে সেটাই বলবে যে 1/137 × 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হবে। তাহলে সেটা যদি করা হয় এটা কি হবে, 6.626 / 9.11 × 1/137 × 3, এরকম একটা কিছু হবে করে। এখান থেকে একটা এখান থেকে ইন্টু 10⁻⁻9 এরকম মতো আসবে, যেটা মিটারে আসবে। এবং সেখান থেকে যদি এটা করো এখানে একটা কিছু এসে এটা অফ দ্য অর্ডার অফ ওই অ্যাংস্ট্রম ইউনিটে আসবে, মানে ওই মোটামুটি অফ দ্য অর্ডার অফ একটা অ্যাংস্ট্রম, মানে 1 অ্যাংস্ট্রমের মতোই আসে। ভ্যালুটা এতটাই কমে কিছু যায় যে মানে এই পরের ভ্যালুটা ওই মোটামুটি 1-এর কাছাকাছি আসে। এটা অফ দ্য অর্ডার অফ ওই অ্যাংস্ট্রম এতে আসে ল্যামডাটা, ঠিক আছে। এবং এইটা দেখানোর জন্য 1937 সালে
ডেভিডসন জার্মার and Sir G.P. Thomson, son of J.J. Thomson, got the Nobel Prize. এটার জন্য, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আর একটা প্রশ্ন বাকি আছে যে ঠিক আছে, তাহলে বুঝলাম যে পার্টিকেলের একটা ওয়েভ ক্যারেক্টার আছে, যে কোনো মুভিং পার্টিকেলের, কারণ ওই স্টেটমেন্টটা মনে করে দেখো, ফর এ মুভিং পার্টিকেল। তাহলে দেখতে পাই না কেন? এটা হচ্ছে কথা, দেখতে কেন পাই না, এটা হচ্ছে কথা। আচ্ছা, সেটা কেন দেখতে পাই না? দেখো, যে আমি যদি তুমি যদি দেখো যে তাহলে ধরো একটা বল, মানে পার্টিকুলারলি যখন দেখো যে কোনো একটা বোলার বল করছে, শোয়েব আক্তার ধরো বল করছে, যেটা তো যথেষ্ট স্পিডে বল করে আর কি, হ্যাঁ, তাহলে ধরো মানে তার ক্ষেত্রে যদি আমি ওয়েভলেন্থটা বার করি, যে বল করছে সেই বলের যদি একটা ওয়েভলেন্থ বার করি, সেটা কেমন দেখতে হয় সেটা দেখা যায়। তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে, if for every moving particle there is an associated wave, then why are they not manifested always? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমি বলছি, ধরা যাক শোয়েব আক্তার is bowling এটা, তাহলে সেক্ষেত্রে সেটা কেমন হয়, মানে আমি জাস্ট র্যান্ডাম উদাহরণ দিচ্ছি, আমি শোয়েব আক্তার কেন, আমি যে কেউ বলছি, ধরো বল করছি, যে বল করছে, তাহলে সেটার ক্ষেত্রে, তাহলে ধরো বলটার আমি মাস বলছি টিপিক্যাল ওই 160 গ্রাম বা এরকম একটা কিছু হবে, তার মানে 160 × 10⁻³ কেজি এটা, এবং ও যদি বল যেটা করছে, মানে যে ভেলোসিটিতে বল করছে, সেটা আমি ধরো ও ভালোই মানে এত জোরে তো বল করে আর কি, ধরো 150 কিমি/আওয়ার বেগে ইজিলি করে নিতে পারে আর কি এইটা। তাহলে সেটাকে আমি মানে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি, সেটা কি হবে, 150 × 10⁻³ মিটার পার সেকেন্ড করতে গেলে 3600 সেকেন্ড দিয়ে করতে হবে। তাহলে এটা হয়ে যাবে মোটামুটি 150/36 মিটার পার সেকেন্ড, এরকম একটা হবে, ঠিক আছে? এটা হবে। আচ্ছা, তো তাহলে এবার এর ক্ষেত্রে ওয়েভলেন্থ associated to the ball কি হওয়া উচিত সেক্ষেত্রে, lambda equals to h/mv equals to 6.626 × 10⁻34 জুল সেকেন্ড বাই মাস হচ্ছে 160 × 10⁻³ কেজি ইন্টু ভেলোসিটিটা হচ্ছে 150/36 মিটার পার সেকেন্ড এটা। তাহলে সেটা যদি করা হয়, এটা আসে হচ্ছে অফ দ্য অর্ডার অফ 6.626/160 ইন্টু এটা আসে হচ্ছে, এই যে তোমার এখানে 150, মানে এটা 15 × 10 যত করে দিই, তাহলে এই দিকটা একটা মানে একটা আরও একটা 10 বেরিয়ে আসবে। তাহলে এইখানে আমি ওপরে 36 লিখে দিলাম, আর এখানে 15 লিখে দিলাম, ইন্টু 10⁻, এটা আসবে -34, আর এদিকে -3 মানে -36, এই মানে সরি -34, আর নিচে আছে হচ্ছে -3, তার মানে এটা হলো -31, আর এদিক থেকে আর একটা 10 বেরিয়ে আসলো, তাই তো হচ্ছে, হ্যাঁ, এদিক থেকে আর একটা 10 বেরিয়ে আসলো, তাহলে এটা কত হয়ে যাবে,
এখানেও একটা 10 আছে, সরি, তাহলে আমি এখান থেকেও একটা করে দিলাম, এইখানেও একটা 10 বেরিয়ে আসছে, এটা 16 করে দিলাম। তাহলে নিচ থেকে আমার বেরিয়ে আসছে হচ্ছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার, আর এখানে হচ্ছে কি 10 -3 মানে 1, তাহলে -34 + 1 মানে -33, ঠিক আছে। তাহলে এখানে চলো 10⁻³ মিটার, এরকম হচ্ছে, তাই তো হচ্ছে। নিচ থেকে আমার বেরিয়ে আসছে 10 স্কোয়ার, আর এখানে একটা 10⁻³ আছে, তাহলে -1 উপরে চলে গেছিলে 10⁻³ -1 -1 হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তাহলে দেখো, তোমার যদি একটা ওয়েভলেন্থ 10⁻³ হয়, এবার আমার মানে মানে সাইজটা কত, সাইজ হচ্ছে মানে মোটামুটি সাইজ হয় অফ দ্য অর্ডার অফ, মানে সিস্টেম সাইজ কত ছিল, মানে বলের সাইজ কত, সাইজ হচ্ছে অফ দ্য অর্ডার অফ ধরো 0.1 মানে মিটার আর কি, মানে এরকম আর কি কিছু একটা হয়, মানে এটা হচ্ছে সিস্টেম সাইজ ডি এইটা, আর ওয়েভলেন্থ হচ্ছে 10⁻³ মিটার। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে দেন এই ল্যামডাটা দিস ইজ ভেরি ভেরি লেস দ্যান দ্য সিস্টেম সাইজ ডি, থেকে অনেক ছোট, সেই জন্যই ওয়েভ ক্যারেক্টার ইজ নট ম্যানিফেস্টেড। তার মানে ফর দ্য ম্যাক্রো পার্টিকেল, মানে যেখানে সিস্টেম সাইজ যদি ওয়েভলেন্থের থেকে অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে মানে পার্টিকেল ক্যারেক্টার ইজ ইম্পর্টেন্ট। আর আর যখন ওয়েভলেন্থ মানে যেটা ইলেকট্রনের ক্ষেত্রে কি দেখলে, ইলেকট্রনের যখন ওয়েভলেন্থ বার করলে কি দেখলে, এটা ল্যামডাটা, এটা কিন্তু ওর সিস্টেম সাইজের মানে ল্যামডাটা অনেক বেশি দেন সিস্টেম সাইজ ইলেকট্রনের সাইজের থেকে, তাহলে সেই জন্য তার ক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টারটা বেশি ম্যানিফেস্টেড হয়। আর এই পার্টিকুলার কেসে এই পার্টিকেলের ক্ষেত্রে মানে তোমার আমার আমাদের মানুষের ক্ষেত্রে, আমরাও তো একটা পার্টিকেল, যাদের একটা ওয়েভ ক্যারেক্টার থাকা উচিত, এবং ওয়েভ ক্যারেক্টার আছে, বাট ওয়েভ ক্যারেক্টার ইজ নট ম্যানিফেস্টেড, কারণ আমাদের সাইজ ওয়েভ ক্যারেক্টারের রেসপেক্টটা অনেক বেশি, তাহলে এইটাই হচ্ছে আসল কথা। দ্যাট ইজ ওয়াই দেয়ারফর ওয়েভ ক্যারেক্টার is not manifested, এবং সেক্ষেত্রে এবং যখনই এরকম হবে সেক্ষেত্রে ট্রিট দ্য প্রবলেম ক্লাসিক্যালি, এখানে আমার কোয়ান্টাম মেকানিক্সের দরকার নেই, ক্লাসিক্যালি ট্রিট করতে পারি, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে যেখানেই এরকম হবে যে মানে যদি একটা ইলেকট্রন হয়, অন দ্য আদার হ্যান্ড ফর ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রনের ক্ষেত্রে যে বের করলাম অন দ্য আদার হ্যান্ড ফর ইলেকট্রন ল্যামডা হচ্ছে h/mv, যেখানে কিন্তু ওর ভেলোসিটিটা কি, ইলেকট্রনের ভেলোসিটি ইন অ্যান অরবিট, মানে একটা অরবিটের ভেলোসিটি, একটা অরবিটালের মধ্যে ইলেকট্রনটা কিভাবে ঘুরছে তার ভেলোসিটি দেখা হলো, আর এমটা হচ্ছে ইলেকট্রনের মাস সেটা দেখা হলো, সেক্ষেত্রে এটা এসেছিল অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম, যেটা একটু আগেই প্রমাণ করেছিলাম অলরেডি, শোন এটা আগেই দেখানো হয়েছে। তাহলে ইন দিস কেস ল্যামডা যেটা সেটা হচ্ছে ইজ মানে ভেরি ভেরি লেস দ্যান বা ভেরি ভেরি গ্রেটার দ্যান বা গ্রেটার দ্যান ইকুয়ালস টু সিস্টেম সাইজ ডি, মানে এর যদি মানে ল্যামডাটা মোটামুটি সিস্টেম সাইজের ইকুয়াল বা তার থেকে বেশি, এই ক্ষেত্রে মানে এর সিস্টেম সাইজও হয় হচ্ছে অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম ইলেকট্রনের ক্ষেত্রে, বা ইলেকট্রনের ক্ষেত্রে বলতে পারো, বা ওই যে মানে অ্যাটমিক অরবিট যেটা বলে তার রেডিয়াস অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম হয় আর কি, 0.53 অ্যাংস্ট্রম বলি না, তাহলে অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম আর কি হয়, তাহলে সেটা সমান বা তার থেকে সামান্য বেশি হয় বা সমান হয়, তাহলে সেক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টার ইজ manifested, then treat the
কোয়ান্টাম মেকানিক্যালি। এইটা হচ্ছে ব্যাপার। তার মানে যদি সিস্টেম সাইজ যদি ওয়েভলেন্থের থেকে অনেক অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেটা মানে সেটার ক্ষেত্রে পার্টিকেল ক্যারেক্টার ইজ ইম্পর্টেন্ট, তাহলে সেক্ষেত্রে সেটাকে একটু ক্লাসিক্যালি ট্রিট করো। আর যদি সিস্টেম সাইজ ইজ অফ দ্য অর্ডার ওয়েভলেন্থ হয় বা ওয়েভলেন্থ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু সিস্টেম সাইজ হয়, গ্রেটার দ্যান নিয়ারলি ইকুয়াল টু দ্য সিস্টেম সাইজ হয়, সেক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টার ইজ ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে ট্রিট দ্য প্রবলেম কোয়ান্টাম মেকানিক্যালি। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? মানে এই পার্টিকুলার কেসে এখান থেকে মানে এটা কি করলাম বলো তো, মানে ক্রিকেট বল যেটা তুমি বলেছিলে, মানে আমরা ধরেছিলাম ক্রিকেট বলটাকে ইলেকট্রন ধরো এবার, আর ওই যে আর যেটা মানে মানে ক্রিকেট বলটাকে ইলেকট্রন ধরো, আর সেক্ষেত্রে এবং ইলেকট্রনের ভেলোসিটি এবং দ্য ভেলোসিটি যেটা ধরেছিলাম সেটা হচ্ছে দ্য ভেলোসিটি অফ ইলেকট্রন ইন অরবিট। এইটা ধরে কিন্তু এই পুরো জিনিসটা আগে করা হয়েছিল, অলরেডি দেখানো হয়েছিল, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইবার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটা পুরোটা ক্লিয়ার হলো। তাহলে কি ছিল, কথাটা শুরু হয়েছিল যে ওয়েভ, এক্সরে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা নাকি একটা লাইট, যেটার একটা ওয়েভ, তার একটা পার্টিকেল ক্যারেক্টার আছে, যেটা কম্পটন এফেক্ট বেশি, মানে ফটো ইলেকট্রিক এফেক্ট এবং কম্পটন এফেক্ট, যেখানে কম্পটন এফেক্টে এক্সরে ইউজ করা হয়েছিল এবং এক্সরে অলরেডি 1912 সালে এক্সরে মানে আবিষ্কার হয়ে গেছে এবং দেখানো হয়েছে সেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবং তারপরে 1923 সালে এইচ কম্পটন সেটা দেখালো যে এক্সরে ইউজ করেই দেখালো যে এক্সরের একটা পার্টিকেল ক্যারেক্টার আছে, এবং তার আগে ফটো ইলেকট্রিক এফেক্ট হয়েছে যেখান থেকে দেখা গেল যে পার্টিকেল, এই যে ওয়েভ যেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার একটা পার্টিকেল ক্যারেক্টার আছে। তখন ডি ব্রগলি এসে প্রশ্ন করলো যে ইলেকট্রন যে নাকি একটা পার্টিকেল, যেটা নিয়ে অলরেডি বোর অনেক কথাবার্তা বলে ফেলেছে এবং নোবেল প্রাইজ পেয়েছেন, তাহলে তার কেন একটা পার্টিকেল ওয়েভ ক্যারেক্টার থাকবে না? এবার যদি সেটা বলে যে তার একটা ওয়েভ ক্যারেক্টার আছে, তাহলে সেটা অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়। প্রথমত প্রমাণ করো। এবার প্রমাণ করতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে যে অলরেডি কিন্তু বড় বিজ্ঞানী সে কথা বলে ফেলেছে এবং তার জন্য নোবেল প্রাইজ পাওয়া হয়ে গেছে। তাহলে তুমি যাই প্রমাণ করো না কেন, তোমাকে অবশ্যই তোমার থিওরি থেকে তার থিওরিতে পৌঁছাতে হবে। তাই সেটাই করলো, ও নিজে একটা কোয়ান্টাইজেশন রুল দিল, যেটা কিন্তু খুব ইজিলি বোরস কোয়ান্টাইজেশন রুল এবং বোরের যে থিওরি সেটাকে প্রুফ করা যাচ্ছে, এবং সেটাকে মাথায় রেখে ও যেটা বলছে যে একটা পার্টিকেল যার একটা ওয়েভ ক্যারেক্টার থাকবে তার অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ কি হবে সেটা দেখিয়ে দিল। ভালো কথা। এবার প্রশ্নটা হচ্ছে, ঠিক আছে তাহলে বুঝলাম একটা পার্টিকেল যার একটা ওয়েভ ক্যারেক্টার থাকবে, তার অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ আমি বুঝে গেলাম। ওয়েভটা কেমন ওয়েভ হবে, এটা হচ্ছে সেকেন্ড কথা। তাহলে ওয়েভটা কি ওয়েভ, এবং বললে যে ওয়েভটা হচ্ছে একটা ম্যাটার ওয়েভ। এবার প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাটার ওয়েভ। তাহলে ম্যাটার ওয়েভ ইজ আ সিঙ্গেল ওয়েভ, একটা সিঙ্গেল জাস্ট প্লেন ওয়েভ। তাহলে সেটা থেকে দেখা গেল যে হ্যাঁ সেটা হলে প্রবলেমটা এটাই হচ্ছে যে তার মোমেন্টাম ঠিক আছে, বাট তার পজিশন পুরো ডিলোকালাইজ, বাট পার্টিকুলার তো একটা লোকালাইজ পজিশন হতে হবে। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভস, তাহলে হ্যাভিং ডিফারেন্ট মোমেন্টাম, সেক্ষেত্রে দেখা গেল যে তার এমন একটা রেজাল্ট্যান্ট ওয়েভ পাওয়া যাচ্ছে যার পজিশনটা লোকালাইজড হয়ে যাচ্ছে, হাইলি লোকালাইজড হয়ে যাচ্ছে, বাট মোমেন্টামের কিছু মাথা মুন্ডু বোঝা যাচ্ছে না, কিন্তু পার্টিকেল শুড বি অ্যান্ড মোমেন্টাম। তখন বললে হলো যে ঠিক আছে তাহলে এর মাঝামাঝি কিছু নেওয়া যাক। এর মাঝামাঝি নিতে গিয়ে তখন সুপার পজিশন অফ ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ হ্যাভিং ডিফাইন্ড মোমেন্টাম নেওয়া হলো, যেখান থেকে সুবিধাটা কি হলো যে ঠিক আছে এর পজিশনটাও এখন ফিক্সড কিছু না, মোমেন্টামটাও ফিক্সড কিছু না, কিন্তু দুটোরই একটা ফাইনাইট রিজিয়ান আছে, একটা ফাইনাইট রেঞ্জ আছে, যে পজিশনটাও ম্যাক্সিমাম এটা থেকে এটার মধ্যে ভ্যারি করতে পারে, মোমেন্টামটাও ম্যাক্সিমাম এই রিজিয়ান থেকে এই রিজিয়ানের মধ্যে ভ্যারি করতে পারে। তাহলে এটাই একটা ওয়েভ প্যাকেটের জন্ম দিচ্ছে, যেটাকে ম্যাটার ওয়েভ বলছে, এবং এর যে করসপন্ডিং ভেলোসিটি সেটাকে বলা হয় গ্রুপ ভেলোসিটি, হুইচ ইজ ইকুয়ালস টু দ্য পার্টিকেল ভেলোসিটি। তাহলে পরিষ্কার বোঝা গেল যে পার্টিকেলের সাথে যে অ্যাসোসিয়েটেড ওয়েভ হবে দ্যাট মাস্ট বি অ্যান ম্যাটার ওয়েভ হুইচ ইজ অ্যান ওয়েভ প্যাকেট। এটা হয়ে গেল সুবিধাটা। তাহলে ওয়েভটা কি বোঝা হয়ে গেল। আচ্ছা এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, ঠিক আছে তাহলে যদি তাই হবে তাহলে পার্টিকেল, সব পার্টিকেলের, মুভিং পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার বোঝা যায় না কেন সবসময়? সেইটা পরিষ্কার দেখা গেল যে অ্যাকচুয়ালি এখানে ব্যাপার আছে, সিস্টেম সাইজটা কেমন তার উপর ডিপেন্ড করে ওয়েভ ক্যারেক্টারটা ম্যানিফেস্ট হবে বা হবে না। যদি সিস্টেম সাইজ যথেষ্ট বড় হয়
ফর ম্যাক্রো পার্টিকেলের ক্ষেত্রে সেগুলোকে ক্লাসিক্যালিও ট্রিট করা যাবে এবং সেক্ষেত্রে তার ওয়েভ ক্যারেক্টার দেখার দরকার নেই, তার ওয়েভ ক্যারেক্টার ম্যানিফেস্টেড হবে না, তার পার্টিকেল ক্যারেক্টারই যথেষ্ট। আর যে সমস্ত পার্টিকেলগুলোর ক্ষেত্রে তার সাইজ খুবই ছোট, তার ক্ষেত্রে অফ দ্য অর্ডার অফ ওয়েভলেন্থ তার করসপন্ডিং ওয়েভলেন্থ বের করা যাবে, কারণ এখন ডিবগলি বলে দিয়েছে ওয়েভলেন্থ কি হবে, বের করে নেব। যদি সেই দুটো সমান খুব কাছাকাছি বা সামান্য একটু বড় হয় ল্যামডাটা ওই সিস্টেম সাইজের থেকে, বা প্রায় দুটো সমান হয়, সেক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টার ইজ ইম্পর্টেন্ট। যখনই ওয়েভ ক্যারেক্টার ইম্পর্টেন্ট তখনই পার্টিকেলটার অ্যাকচুয়াল পার্টিকেলটাকে কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করা উচিত। তাহলে এই হচ্ছে পুরো গল্পটা, ঠিক আছে? বলো সবাই বুঝতে পেরেছো কিনা? এই হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ঠিক আছে, ক্লিয়ার তো পুরো? হ্যাঁ